সেদিনের পর কেটে গিয়েছে আরও একটা মাস। একদিন অফিস থেকে এসে অরিত্র কলিং বেল বাজায়, কিন্তু প্রায় 10 মিনিটের মতো হয়ে যাওয়ার পরও নীলা দরজা খোলে না। একটা টানা 9 ঘন্টা অফিস করে বসের ঝাড়ি খেয়ে ঢাকা শহরে বৃষ্টির জ্যাম ঠেলে সে এসেছে। তার উপর কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও বউ দরজা খুলছে না দেখে অরিত্রের মেজাজ চরম খারাপ হয়ে যায়। আরও 2 মিনিট বেল বাজানোর পর নীলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলতে অরিত্র দেখতে পায় এক এলোমেলো রং লাগা আধঘুম নারীকে। নারীটির মুখ হাতের রং লেগে যা তা হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে রয়েছে কপালের 2 মাসে, গায়ের জামাটাও রং লেগেছে 2-1 জায়গায়। নীলার এমন এলোমেলো অবস্থা দেখে অরিত্রের মেজাজ আবার খিচে যায়। সে তিরিক্ষি মেজাজ নিয়ে ঝাড়ি দিতে দিতে বাসায় ঢুকতে বলে, এতক্ষণ লাগে দরজা খুলতে? সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? অল্প কিছু করতে ক্লান্তি জেগে বসেছে। তোমাকে এসব করতে কে বলেছে? আমি বলেছি? বা আমার পরিবারে কেউ তোমাকে বলেছে? কি দিচ্ছি না তোমাকে আমি? টাকা, সুখ, দামি জামা কাপড় আর স্বাচ্ছন্দ্যময় জীবন। তাহলে কিসের জন্য তুমি এসব করছো? নীলার বলতে ইচ্ছা করলো, তোমার গুরুত্বের জন্য। তুমি এগুলো আমায় দিচ্ছ ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমাকে নিজের কাছে ও তোমার কাছে বড্ড বেশি মূল্যহীন করে দিচ্ছ, যা আমার আত্মসম্মানকে চরমভাবে আহত করছে। আমি তা আর সহ্য করতে পারছি না বলে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলছি। কিন্তু নীলার বলল না কথাটা। সবসময় মুখে বলাটাই সব না, কিছু সময় চুপ থেকে কাজে করিয়ে দেখানোটাই মুখ্য হয়। সে শুধু স্বভাবসুলভভাবে একটা কথাই বলল, আমার দিন কাটে না তাই করছি এসব। অরিত্র আর কিছু বলে না, তবে রাগ দেখিয়ে নীলার বের করে দেওয়া জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে গিয়ে সশব্দে দরজাটা লাগিয়ে দেয়। সেই শব্দ শুনে নীলা কিছুটা কেঁপে ওঠে, তারপর চটপট করে রুমটা পরিষ্কার করতে লেগে যায়। পিরিয়ডের পেন এখনও কিছুটা হচ্ছে তার, কিন্তু বিকেলের মতো দম বন্ধ করার মতো নয়। দুপুরে খেয়ে যে কাজ করতে বসেছিল, উঠেছে একদম আসরের আজান কানে আসায়। কাজের মাঝে সে এতটা মশগুল হয়ে গিয়েছিল যে তার সময়ের ধ্যান-জ্ঞানই ছিল না। আজ 2টো কামিজ ও 3টে ওড়নার উপর ব্লক প্রিন্টের কাজ করেছে, সেগুলো তাদের পাশের বাড়ি খালি রুমটায় ছুঁড়ে দিয়েছে। রাতে খাবার শেষ করে অরিত্র সোজা চলে যায় শুতে। তার বউ যে শারীরিকভাবে আজ অসুস্থ সেদিকে তার বিশেষ খেয়ালই নেই। রুমে গিয়ে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। ফোন দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে যায় সে খেয়ালই করে না। ঘুম চোখ ভেঙে আসার পূর্বে মুহূর্তে তার মনে পড়ে, কী ব্যাপার, নীলা কোথায়? কত রাত হয়ে গেল, এখন আসছে না কেন শুতে? প্রশ্নগুলো মাথায় আসতেই সে শোয়া থেকে উঠে বসে। নীলাকে খুঁজতে খুঁজতে সে রুমের বাহিরে এসে দেখে নীলা কাল সকালে রান্নার জোগাড় করছে। কাজ শেষ হয়েছে মাত্রই, এখনই হয়তো
শুতে যেত। অরিত্র তাকে এত রাতেও কাজ করতে দেখে বলে, কি ব্যাপার, আজ এত রাতে অবধি কাজ করলো যে? কাল সকালে নাস্তা আর লাঞ্চের জন্য কি রাঁধবো সেটা আগে একটু গুছিয়ে রাখলাম, যাতে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে কাস্টমারের কাজগুলো শেষ করতে পারি। সেই আবারও কাস্টমারের কাজের কথা শুনে অরিত্রের শরীর চিটমিটিয়ে উঠে বিরক্তিতে। সে বিরক্তি নিয়ে বলে, তুমি কি বুঝতে পারছো তোমার এই শখ আমাদের মাঝে দূরত্ব তৈরি করছে? একজন মানুষের শখ আর ব্যক্তিগত সম্পর্কের দূরত্বের কারণ হয় কিভাবে, যদি না সম্পর্কে আগের থেকেই দূরত্ব তৈরি হয়ে থাকে? তাহলে কি আমাদের সম্পর্কে আগে থেকে দূরত্ব তৈরি ছিল কি? আজকাল নীলার মতো একটা জ্যানটেন সাবজেক্টে টেনে টুনে গ্রাজুয়েশন পাশ করা গৃহিণীর মুখের উপর এমন ঠাস ঠাস প্রশ্ন করে বসছে, যা একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি বিচক্ষণ কর্মচারী অরিত্রকে থমথম খাইয়ে দেয়। সত্যি তো, কারো শখ কী করে সম্পর্কে দূরত্ব তৈরি করবে? একজন মানুষের শখ হই বা কতটুকু, যেটা বিয়ের মতো একটা শক্তপোক্ত পবিত্র সম্পর্কে ভিতরকে নড়বড় করে দিয়ে সেখানে দূরত্ব নামক ভাঙনের দেখা দেয়। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও অরিত্র নীলার প্রশ্নের কোনো জবাব দেয় না। নীলা জানে অরিত্র দিতেও পারবে না। সে অরিত্রের কাছে থেকে আগেও কোনো জবাব আশা করতো না, এখন তো ছেড়েই দিয়েছে কোনো কিছু আশা করা। নীলা রান্নাঘরে লাইট বন্ধ করে কোমরে বাঁধা ওড়না খুলতে খুলতে রুমে চলে যায়। বেশি করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছে সে। শরীর ক্লান্ত থাকায় এসেই শুয়ে পড়ে। নীলা শোয়ার কিছুক্ষণ পর অরিত্র তার কাছে এগিয়ে আসছে। চোখ বন্ধ করে রাখার কারণে নীলার একটু ঠান্ডা ভাব এসে পড়েছিল, কিন্তু তার ঠান্ডা ভাবটা কেটে যায় মাথার কারো স্পষ্ট পেয়ে। হুট করে স্পষ্ট পার আদো ঘুম, আদো জাগ্রত। নীলা চমকে চোখ মেলে তাকায়। নিজের অতি কাছের অরিত্রকে দেখে সে যতটা না চমকায়, তার চেয়েও বেশি চমকায় তাকে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে। নীলা মনে পড়ে না শেষ কবে অরিত্র এমন করে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। 2 মাস 3 মাস নাকি 6 মাস আগে, ঠিক মনে করতে পারে না নীলা। অরিত্র নীলাকে চোখ মেলতে দেখে মরণ গলায় বলে, ছেড়ে দাও না এসব করা। আমি লাগলে তোমার হাত খরচের টাকার পরিমাণ বাড়িয়ে দিব আরও। শুধু শুধু এসব করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না নীলু। একটা কথা কি জানো অরিত্র, এসব করতে আমার একটুও কষ্ট হয় না। নিজের শখ পূরণে কারো কষ্ট হয় বুঝি? কষ্ট আমার তখন হতে যদি আমি এই কাজে স্বস্তি না পেতাম। কিন্তু তুমি হয়তো জানো না, কাজটা করতে গিয়ে আমি নিজেকে খুঁজে পাই। বিয়ের পর সংসারের জাতাকলে হারিয়ে যাওয়া নীলাকে আমি আমার কাজের মাধ্যমে অবাক হয়ে যায় নীলার জেদ দেখে। বিগত 5 বছরে সে কেন তার পুরো পরিবার নীলাকে শান্তশিষ্ট নিবেদিত প্রাণের অধিকারী একজন বলে জেনে এসেছে, সে মেয়ে এমন জেদ করছে আজ। নিজের সুখ বৈভবকে পায়ে ঠেলে দিয়ে কষ্ট করে পরিশ্রম করতে চাইছে। অরিত্র নীলার এখন জেদ দেখে তাচ্ছিল্য করে বলে, যে শখ পূরণ করছো সেই তো আমার টাকা দিয়েই। কই, আমাকে কখনো দেখেছ তোমার থেকে টাকা নিয়ে যে শখ পূরণ করতে? অরিত্রের কথাটি যেন নীলার আত্মসম্মানের সপাটে চর বসায়। গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার গল্পপ্রেমী বন্ধুদের নিকট পৌঁছে দিন। যে শখ পূরণ করেছ সেই তো আমার টাকা দিয়েই। কই, আমাকে কখনো দেখেছ তোমার কাছে থেকে টাকা নিয়ে নিজের শখ পূরণ করতে? কথাটা বলেই অরিত্র নিজেই স্তব্ধ হয়ে যায়। কি বলে ফেলল সে এটা? শেষমেশ সে নীলাকে টাকার খোঁটা দিল। স্ত্রী হয়ে স্বামীর টাকা নিজের শখ পূরণ করবে না তো কার টাকায় করবে? অরিত্রের বিবেক কি তাকে এই প্রশ্নগুলো করে? বিবেকের কাঠ করায় সে আজ চরম লজ্জিত এক অপরাধী। অন্যদিকে অরিত্রের কথাটি নীলার কোমল মনে বাজেভাবে আঘাত করে, সেই সাথে তার আত্মসম্মানকেও। নীলা আস্তে ধীরে কাঠ হয়ে অরিত্রের দিকে পিঠ দিয়ে শোয়। অরিত্র নিজের ভুলের জন্য কিছু বলতে চায়, কিন্তু সে কিছু বলার আগেই নীলা বলে, না, আগে তোমার টাকা দিয়ে নিজের শখ পূরণ করেছি, আর নাই বা আজকের পর থেকে করার চিন্তা করব। এতদিন আমার শখের জন্য খরচ করা টাকাগুলো একান্তই আমার ছিল। বিভিন্ন অনুষ্ঠান ও আত্মীয়স্বজনের দেওয়া পাওয়া সালামি আর দেনমোহর
দেনমোহর তুমি দিলেও সেটা উপর তোমার কোনো অধিকার বা দাবি নেই, নাকি সেটা উপর দাবি রাখতে চাচ্ছ? আই এম সরি নীলা, আমি অমনভাবে কথাটা বলতে চাইনি। সরি ফর হার্টিং ইউ। অর্থের কণ্ঠে আকুতি, আফসোস, অপরাধবোধ। কিন্তু নীলা পাত্তা দেয় না তেমন তার কথায়। চোখ বন্ধ করে নিয়ে ক্ষীণ গলায় বলে, ঘুমাও, ঘুম পাচ্ছে আমার। সকালে অফিস আছে তোমারও। অর্থ নিজের বালিশে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে যার চোখে ঘুম আপনা আপনি বন্ধ হয়ে আসছিল, এখন সেই ব্যক্তিটাই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় নির্ঘুমে। নীলাকে বাজে কথাটা বলার পর থেকে বুকের ভিতরটা কেমন অশান্ত হয়ে রয়েছে। একজন শিক্ষিত, উন্নত মন মানসিকতার লোক হয়ে সে কী করে নিজের স্ত্রীকে টাকার খোঁটা দিলে তার নিজেরই বুঝে আসছে না। তাহলে সে কি সমাজে আর 5টা অসুস্থ মন মানসিকতার স্বামীদের একজন, যারা নিজের স্ত্রীকে জীবনসঙ্গী নয়, বরং নিজের উপার্জনের বিনিময়ে কেনা কোন দায়িত্বহীন সম্পত্তি বলে মনে করে? ভাবনার কথায় আস্তে অরিত্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। না না, সে তো কখনো এমন মানুষ হতে চায়নি, বরং ছোটবেলা থেকেই সে ঘৃণা করতে সেই পুরুষদের, যারা নিজের উপার্জনের অহংকারে স্ত্রীকে ছোট করে, কথায় কথায় টাকার হিসাব কষে। অথচ আজ রাগের মাথায় সে নিজেই ঠিক সেই কাজটাই করে বসল। মানুষ আসলে নিজের চরিত্রকে নয়, যে রাগকেই সবচেয়ে কম চেনে। কথাটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে অরিত্র। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নীলার দিকে তাকায়। মেয়েটার চোখ বন্ধ করে শুয়ে আছে। সত্যি ঘুমে পড়েছে, নাকি নিজের কান্নাটা লুকাতে চোখ বন্ধ করে রেখেছে, সেটা বোঝার উপায় নেই। তবে একটা বিষয় অরিত্র খুব ভালো করে বুঝতে পারছে, তার বলা কথাগুলো নীলার মনে এমন এক ক্ষত তৈরি করেছে, যেটা হয়তো ক্ষমা চাইলেও মুছে যাবে না। আজ প্রথমবার তার উপলব্ধি হয়, সংসারের সবচেয়ে ভয়ঙ্কর অভাব টাকার অভাব নয়, সম্মানের অভাব। টাকা কম থাকলে দুজন মানুষ একসঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে, কিন্তু সম্মান একবার ভেঙে গেলে একই ছাদের নিচে থেকেও দুইজন মানুষের মাঝখানে অদৃশ্য একটা দূরত্ব তৈরি হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অরিত্রের বুক চিরে। সে মেয়েটা কোনোদিন তার কাছে দামি গয়না চায়নি, অরিত্রের সাধ্যের বাহিরে পড়ে এমন জীবন আবদার করেনি, বরং অরিত্র তাকে যেমনটা চালিয়েছে, যেমনভাবে চলতে বলেছে একজন সুযোগ্য স্ত্রী হিসাবে, তেমনটাই করেছে সে। বিয়ের এতগুলো বছর তো নীলা কখনো মুখ ফুটে তেমন একটা কিছু আবদার করেননি তার কাছে। আর নাই বা দামি কোনো শখ পূরণ করেছে অরিত্রের মাধ্যমে। আর সেই মানুষটাকে আজ সে বুঝিয়ে দিল, তার শখেরও একটা মূল্য আছে, যা পূরণ করার জন্য মূল্যটা অরিত্র চুকাতে পারবে না। রাত যতই গভীর হতে লাগলো, অরিত্রের ভাবনার ডানাপালাও ততই প্রসারিত হতে থাকে। অরিত্রেরা 4 ভাই বোন, সেই সবার বড়। তারপরে 2 বোন আর 1 ভাই রয়েছে। তার ছোট বোনটি নীলার সমবয়সী। তারা সব ভাই বোনেরা সেটেলড নিজের জীবনে। তার ছোট ভাই ঢাকার একটা কলেজের লেকচারার। ছোট ভাই স্ত্রী অনলাইন ফ্রিল্যান্সিং করে। এ নিয়ে তার মায়ের গর্বের শেষ নেই। ছোট পুত্রবধূর যোগ্যতার ভারে বড় পুত্রবধূকে বারবার নুয়ে দেন ভদ্রমহিলা। অথচ যোগ্যতার পাল্লা মাপা হলে দেখা যাবে নীলার যোগ্যতা তাদের ভাই বোনের ছাড়িয়ে যাবে। ছোট বোনটি স্বামীর সাথে গত বছর এ বোর্ড শিফট করেছে। বিদেশে সব কিছু খরচ বেশি, তাই তার বোনও একটা জব করে। বড় বোনটি দেশেই রয়েছে, সে একটি নারী উন্নয়ন সংস্থান, ভালো বেতনে কাজ করছে। কই তাদের বন্ধু শ্বশুরবাড়ি থেকে তো কখনো তাদের বাহিরে কাজ করা নিয়ে নালিশ করছে তাদের কাছে। যদি করা হতো তাহলে তার কানে থেকেই পৌঁছাতো, কিন্তু এমন কিছুই তার কানে আসেনি। তার বোনের স্বামীরা, তার ছোট ভাই সানেন্দা নিজের বউয়ের ইনকাম করা মেনে নিয়েছে, তাহলে তার সমস্যা হচ্ছে কোথায়? অর্থ যেন নিজেই নিজেকে প্রশ্ন করে ওঠে, কিন্তু উত্তর হিসাবে কোনো যুক্তিযুক্ত কোনো কথা পায় না তার মন। এর পরের দিন থেকে নীলা আর তার সম্পর্কে শীতলতা আরও বাড়তে থাকে। নীলা যেন একটু একটু করে নিজেকে অরিত্রের সকল মায়া থেকে ছাড়িয়ে নিতে থাকে। চুপচাপ নীলা আরও চুপচাপ হয়ে যেতে থাকে। এখন সে নিজেকে নিজে সময় দেয়, নিজের ছোট ছোট ইচ্ছা নিজের অর্জিত টাকাতে পূরণ করে।
নিজের আলাদা একটা পৃথিবী গড়তে শুরু করে। নীলার কখনো ইচ্ছা ছিল না অর্থের থেকে এতটা দূরত্ব তৈরি করার। স্ত্রী হয়ে সে কখনোই বা স্বামীর দূরত্বের কথা চিন্তা করবে যদি না বিপরীত পাশের ব্যক্তি তাকে অমূল্যায়ন না করে। সে হ্যান্ড ব্লক প্রিন্টের কাজে নিতান্তই শখের থেকেই শুরু করেছে। ভেবেছিল টুকটাক নিজের জন্য তৈরি করে বা আত্মীয় স্বজনের জন্য করবে, যেমনটা সে আগে করত। এতে তার অবসরের সময়টুকু কেটে যাবে। অর্থকে নিয়ে অতিরিক্ত ভাবনা মাথায় খেলবে না। নিজেদের আলাদা ইনকামের কথা সে কখনোই ভাবেনি। তার বিজনেস পেজটাও সে তেমন একটা গুরুত্ব দিয়ে চালাতো না। তার ছোট ছোট রিলস দেখেই দু একটা কাস্টমার অর্ডার করতো, এই যা। তবে অর্থের টাকা নিয়ে বলা কথা পর থেকে সে দৃঢ়ভাবে নিজের কাজটায় আঁকড়ে ধরে। সে বুঝে গিয়েছে তার পায়ের নিচে মাটি নরম বলে, তার ইনকামই নেই বলেই তার স্বামী আজ তাকে এতটা অবমূল্যায়ন করছে। সে ঠিক করে আর কাউকে নিজের অবমূল্যায়ন করতে দিবে না, হোক সে ব্যক্তিত্ব তার স্বামী। নীলা তার বিজনেসটা বড় করার মনোভাব পোষণ করে। আগের থেকেও বেশি নিষ্ঠা দিয়ে কাজ করতে থাকে। তার নিখুঁত কাজ ও ইউনিক সব ডিজাইনের কারণে নীলার 2-1 ঘন্টা অর্ডার দিন শেষ গিয়ে ভালো সংখ্যক অর্ডারে পরিণত হয়। এখন এমন মাসে যখন কিনা সে একটা নির্দিষ্ট দিনের পর ড্রেসের অর্ডার নেওয়া বন্ধ করে দেয়। তার একার পক্ষে সব সামলানো কষ্ট হয়ে যায় যদিও। তারপরে সে তার কাস্টমারদেরকে নিখুঁত ও সুন্দর কাজের প্রতিশ্রুতি বিনিময়ে সব বাড়িয়ে চায়। কাজ করতে করতে শেষে কাজগুলো মুগ্ধ হয়ে কাস্টমাররা সময়ের কনসিডার করে থাকে। বিজনেসের চাপ বেড়েছে বলে সে নীলা সংসারে অবহেলা করছে তা কিন্তু নয়। সে এখনও পুরো দস্তুক গৃহিণী। সকালে অরিত্রের জন্য নাস্তা বানিয়ে তার সাথে খায়। খেতে খেতে কয়েকবার উঠে লাঞ্চের জন্য দৌড়াদৌড়ি করে। অরিত্র নিশ্চুপ হয়ে তার ছোটাছুটি দেখে। তার স্বভাব আগের মতোই রয়ে গিয়েছে। সে আগের মতোই সবসময় হাত গুটিয়ে বসে থাকে বাসায়। তার মনের দোলাচার অবস্থা নিয়ে সে নিজেই কেমন বিভ্রান্ত। ইতিমধ্যে নীলার বিজনেসের কথা একটু একটু করে তার অফিসের সকল জানতে পেরেছে। কিভাবে? খুব সহজ বিষয়। নীলার আইডিতে অরিত্রের কয়েকজন অফিস কলিগের স্ত্রীরা অ্যাড রয়েছে। নীলা যখন তার পেজে কোনো পোস্ট নিয়ে নিজের টাইম লাইনে শেয়ার করে তখন তাদের কাছে পৌঁছে যায় পোস্টগুলো। তাদের পরিবারের অনেকেই জেনেছে নীলার বিজনেসের কথা। শুধু তার বাবা মা সোশ্যাল মিডিয়া কানেক্ট নয় বলে তারা হয়তো জানতে পারেনি। কেটে গিয়েছে আরও 2 মাস। মাসের শুরুতে অরিত্র 1000 টাকা 10টা নোট নীলাকে ধরিয়ে দেয়। সংসারে খরচের জন্য নয়, নীলার হাত খরচের জন্য। নীলা টাকাটা চুপচাপ নেয় ঠিকই, কিন্তু পরের দিন টাকাটা অরিত্র নিজের ওয়ালেটের নিচেই ফেরত পায়। গত 2 মাসে এমনটা হয়ে এসেছে টাকাটা নিয়ে খোঁটা দেওয়ার জন্য এবার অরিত্র অনেকবার মাপ চেয়েছে। প্রত্যুত্তরে নীলা বিষয়টা সবসময় এড়িয়ে গিয়েছে, না হয় হালকাভাবে নিয়েছে। কিন্তু সত্যি এটাই যে নীলা তার টাকা দিয়ে নিজের জন্য এই 2 মাসে কিচ্ছু কেনেনি, একটা চকলেট অবধি না। চলতি মাসের 15 তারিখ নীলা আর অরিত্রের ষষ্ঠ বিবাহ বছর পূর্ণ হবে। অরিত্র ঠিক করে সেই দিনে তাদের সম্পর্কে সকল ফাঁক-ফোকরগুলো মিটিয়ে নেবে। যে দূরত্ব তার হাতে দিয়ে শুরু হয়েছে সেটা সমাপ্তি সেই করবে। কিন্তু অরিত্র হয়তো জানে না, ভবিষ্যতের আশায় কাজ জমিয়ে রাখতে নেই। এতে করে কাজের গুরুত্ব দিন দিন কমতে কমতে একসময় গুরুত্বহীন হয়ে পড়ে। ভুলগুলো যত দ্রুত সম্ভব ঠিক করে নিতে হয়, না হয় ছোট ছোট ভুলগুলোই বিচ্ছেদের মতো বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। একদিন হঠাৎ ঈশিতা মানে অরিত্রের খালাতো বোন নীলার বাসায় আসে কিছু শাড়ি আর কুর্তির অর্ডার দিতে। কাজের কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর ঈশিতা হাসতে হাসতে নীলাকে বলল, ভাবি, আমার জন্মদিনের দিন না তোমারও জন্মদিন ছিল, ভাইয়া কি গিফট দিল তোমায়? নীলা মৃদু হেসে বলল, উপেক্ষা আর অপেক্ষা। ঈশিতা অবাক হয়ে বলল, কি বলো, কিছুই দেয়নি? নীলা আবার একটি মলিন হাসি দিয়ে মাথা ডানে বামে নাড়ালো। ঈশিতা তার উত্তর শুনে মন খারাপ করে বলল, জানো, আমি তো ভাইয়াকে বকাও দিয়েছি। একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ হয়েও যদি তার জন্মদিনটাই ভুলে যায় তাহলে কষ্টটা কত বড় হয় সেটা ভাইয়া বুঝিয়েছিলাম।
নীলার স্বভাব সুলভ একটা ছোট হাসি ঠোঁটের কোণে রেখে বলে, যে বুঝার সে শুরুতেই বোঝে, কথায় আসে না। যার হয় না 9-এ জ্ঞান, তার হবে না 90-তেও। অরিত্র মাথা নিচু করে রইল। প্রথমবারের মতো নিজের ভুলটা অন্য কারো মুখে শুনে সে লজ্জা পেল। দিনকে দিন নীলার বদলে যাওয়া অরিত্রকে কেমন কোনো ঠাসা করে দিচ্ছে নিজেরই কাছে। সবসময় নীলার অ্যাটেনশন পেয়ে অভ্যাসরত থাকা অরিত্র কিছুতে নীলার পরিবর্তন মেনে নিতে পারছে না। এমন না সে তার স্ত্রীকে ভালোবাসত না, ভালোবাসে সে তার স্ত্রীকে, তবে বহু বছর হয়ে গিয়েছে সেই ভালোবাসাটা প্রকাশ করেনি সে। বলতে গেলে সে ভালোবাসার চেয়ে অবহেলাটাই বেশি করেছে নীলাকে। ঈশিতার দেওয়া কাজগুলো নীলা সুন্দরভাবে 5 দিনে শেষ করে তাকে কল দিয়ে জানায় এসে নিয়ে যেতে। ঈশিতা অফিসের পর অরিত্রের গাড়িতেই তার বাসায় এসে নিজের ড্রেসগুলো নিয়ে নীলা অরিত্র ও ঈশিতার জন্য চা নাস্তা বানিয়ে খাওয়ায়। ঈশিতা তার ড্রেসগুলো দেখে সে অনেক প্রশংসা করে নীলার। ভাবি, তোমার কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি মুগ্ধ হয়ে গিয়েছি তোমার কাজের নিখুঁত ফিনিশিং দেখে। তোমার কাজ এত বড় বড় পেজের ওনারদের কাজ কেউ পেছন ফেলে দেবে। অরিত্র তখন ড্রয়িং রুমেই ছিল। সেও নীলার কাজ দেখে মুগ্ধ হয়ে যায়। তার বউ এত ভালো হাতের কাজ করে সে আজ অবধি খেয়ালই করেনি। নীলার প্রত্যুত্তরে শুধু মুচকি হাসি দেয়। কথাবার্তা খাওয়া দাওয়া করে ঈশিতা চলে যাওয়ার জন্য রওনা করলে নীলা বলে, ঈশিতা, আমার কাজের মূল্য দিলে না। ঈশিতা থমকে যায় নীলার কথা শুনে। সে একটু দ্বিধান্বিত হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। সে তো ভাবছিল নীলা তার থেকে টাকাই নেবে না। এই ভাবনায় সে নীলাকে বলে, ভাবি, তুমি আমার থেকেও টাকা নেবে? টাকা না, আমার কাজের মূল্য সেটা। হ্যাঁ, আর নেব না কেন? আত্মীয়দের থেকেও তুমি কাজের মূল্য নেবে? নীলা শান্ত দৃষ্টি ও কাট কাট গলায় বলে, কর্পোরেট জবের যেমন প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফ আলাদা করার নীতি রয়েছে, তেমনি বিজনেসের ক্ষেত্রেও এই নীতি বিদ্যমান। আমি যদি তোমাকে খুশি হয়ে কিছু গিফট করি সেটা হিসাব আলাদা, কিন্তু তুমি একজন কাস্টমার নয়, আমার থেকে অর্ডার করেছো, আমিও প্রফেশনালভাবেই কাজটা শেষ করেছি, তাহলে সেটার মূল্য নিতে গিয়ে আমি পার্সোনাল লাইফের সম্পর্কে কথা কেন ভাববো? ঈশিতার মুখটা কালো হয়ে যায় নীলার কাট কাট কথা শুনে। সে একবার অরিত্রের দিকে তাকায়। অরিত্র তার মনের ভাব বুঝতে পেরে কিছু বলতে চায়, কিন্তু তার আগে নীলা শান্ত গলায় কঠোর গলায় বলে, তোমার ভাইয়ার দিকে তাকিয়ে লাভ নেই। সব কাজেরই একটা মূল্য রয়েছে, কাজ করা মানুষটিরও। তুমি যদি অন্য পেজ বা অন্য কোথাও থেকে ড্রেসগুলো অর্ডার করতে, তাহলে কি তাদেরকে তোমার মূল্য চুকাতে হতো না? তেমনই ভেবো এখন। ঈশিতার মুখটা থমথমে হয়ে যায়। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কত পেমেন্ট করতে হবে? 6,500 টাকা। নীলার কথা শুনে ঈশিতার মুখটা আরও চুপসে যায়। সে এত টাকা নিয়ে আসেনি, 2,000-এর মতো আসতে পারছে। সে মুখটা কাচুমাচু করে নিয়ে বলল, আমার কাছে তো বর্তমান এত টাকা নেই। 2,000 আছে, আমার বিকাশ নাম্বার নিয়ে যাও, পরে বিকাশ করে দিব। আত্মীয় যেহেতু এইটুকুন কনসিডার করতে পারে, শেষোক্ত কথা ঈশিতার কাছে উপহাস মনে হয়, কিন্তু কাজের মূল্য নেওয়ার বিষয়ে নীলা তার জায়গায় একদম সঠিক রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী ঘরে বসে বিজনেস করা ভীষণ কঠিন একটা বিষয়। আর বিজনেসের বিষয়বস্তু যদি তার হাতের কাজের, তাহলে তো কথাই নেই। 2 দিন পর পর আত্মীয় স্বজন, নামমাত্র পরিচিতরাও এসে বিনামূল্যে কাজ করে নিয়ে যায়। তারা ভাবে আত্মীয় হয়ে এইটুকু সুবিধা তো তারা প্রাপ্ত, কিন্তু যে কাজটি সম্পন্ন করে তার কষ্টের কথা একবারও চিন্তা করে না। সেও তো নিজের মূল্যবান সময় ব্যয় করে কাজটি সম্পন্ন করেছে, তাহলে পারিশ্রমিক কি তার হক নয়? আচ্ছা দাও। নীলা তার বিকাশ নাম্বার দিতে দেয়। তার আগে অরিত্র বলে ওঠে, ঈশিতার পুরো টাকা আমি পরিশোধ করে দিচ্ছি নীলা, তোমার ওকে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এটা আমার পক্ষ থেকে ওর জন্য গিফট। ঈশিতা তাকে নাকচ করে দিয়ে বলে, না না ভাইয়া, আমি পরিশোধ করব।
তোমার শুধু শুধু এতগুলো টাকা খরচ করা লাগবে না। কয়েকদিন আগেই তো আমার জন্মদিন উপলক্ষে আইফোন 17 প্রো ম্যাক্স গিফট করলে। আজ আবারও। অর্ক তাকে হালকা গলায় ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। বড়দের কথার উপর কথা বলতে হয় না, জানিস না? ঈশিতা চুপ হয়ে যায় তার কথা শুনে। তার উতরে যাওয়া মুখের হাসিটাও ফিরতে আসে। অর্ক তখনই বেডরুমে গিয়ে ঈশিতার ড্রেসের মূল্য নিয়ে এসে নীলাকে দেয়। নীলা চুপচাপ হাত বাড়িয়ে টাকাটা নেয়। তার দৃষ্টি শান্ত হলেও সেই শান্ত দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মেলাতে পারে না অর্ক। টাকা দেওয়া হয়ে গেলে ঈশিতা চলে যায় তার বাসায়। নীলাও চুপচাপ কিচেনে চলে যায় রাতের খাবার রান্না করতে। অর্ক ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে। মূলত তার টিভি দেখা একটি বাহানা মাত্র। সে নীলার গতিবিধি চলাফেরা দেখার জন্যই এখানে বসেছে। অর্ক খেয়াল করে দেখে নীলা 1 মিনিটের জন্যই বসছে না, ঘড়ি কাটার চেয়ে দ্রুত গতিতে সে সব কিছু করছে। এক হাত দিয়ে তরকারি নাড়ছে, আরেক হাত দিয়ে রুটি বেলছে সকালের নাস্তার জন্য। এরই মাঝে আবার ছুটে যায় রাইস কুকারের কাছে। ভাত হয়ে যায়, সে সুইচ অফ করে আবারও ছুটে কিচেনে। এমন ছুটাছুটির মাঝে পরবর্তী 2 ঘন্টা কাটে নীলার। এই 2 ঘন্টা সে রাতের খাবারের পাশাপাশি সকালের নাস্তার বন্দোবস্ত করে ফেলছে। রুটি বানিয়েছে, সবজি ও ভাজির জন্য সবজিগুলো কেটে রেখেছে। সকালে উঠে রুটি ভাজতে ভাজতে সবজি রান্না হয়ে যাবে। সকালে তাদের রুটি, সবজি অথবা ভাজি, কোনোদিন হালুয়া বা ডিম ভাজা আর চা খায়। কিন্তু এর ব্যতীত অন্য কিছু হলে অর্ক কেমন কাচুমুচু করে। সবটা না গোছগাছ হয়ে যাওয়ার পর নীলা অ্যাপ্রন খুলতে খুলতে এসে ডাকে অর্ক খাওয়ার জন্য। আসো, ডিনার রেডি। অর্ক নীলার দিকে তাকিয়ে দেখে গরম ও ছোটাছুটির দরুন নীলার ফর্সা মুখখানা টকটকে লাল হয়ে গিয়েছে। নীলার চিকচিক করা গলা, ঘাড় দিয়ে তখনও ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। তার গায়ে থাকা লেমন কালারের কামিজ ভিজে জবজব হয়ে গেছে। নীলার চোখ মুখ দেখে যে কেউ বলতে পারবে মেয়েটা ঠিক কতটা ক্লান্ত। তবে তার এই ক্লান্ত অনেকাংশেই কমে যেতে পারত যদি কিনা সে তার স্বামী নামক বন্ধুটির সাহায্য পেত। অর্ক অনেকটা যন্ত্রের মতো উঠে দাঁড়ায় সোফা থেকে। তারপর ভারী ভারী কদম ফেলে এগিয়ে যায় ডাইনিং টেবিলের কাছে। সে এসে বসতে নীলা তাকে খাবার বেড়ে দিতে থাকে। তাকে খাবার বেড়ে দিয়ে নীলা বলে, তুমি খেতে থাকো, আমি একটু চোখ মুখে পানি দিয়ে আসছি। কথাটা বলে সে আবারও তার কদম ছুটাতে শুরু করে। অর্ক তার প্রস্থানের পথে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। ভাতের প্লেটের দিকে একবার তাকিয়ে আবারও সেদিকে তাকায়, যতক্ষণ না নীলা ফিরে আছে। নীলা হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে এসে দেখে অর্ক তখনও না খেয়ে বসে আছে। সে অবাক হয়ে অর্কের প্রশ্ন করে, কি হলো, খাচ্ছ না কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। অর্কের কথাটি শুনে নীলা থমকে যায় এক মুহূর্তের জন্য। কথাটা আহামরি অনেক কিছু নয়, কিন্তু তাও সে থমকায়। তবে কিছু সময় মাঝে সে নিজেকে সামলে নিয়ে তার বরাদ্দকৃত চেয়ারটিকে বসে নিজের প্লেটেও খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। নীরবতার মাঝে তারা নিজেদের খাওয়া শেষ করে। খাওয়া শেষে আজ অর্ক নীলাকে সাহায্য করে ডাইনিং টেবিল সাফ করতে। নীলা তার সাহায্যে অনেক অবাক হলেও তার সাহায্যটুকু নেয়। সকল কাজ শেষ করে তারা যখন ছুটে আসে তখন ঘড়ির কাঁটা 10টা অতিক্রম করছে। 100 ফুট বাই 100 ফুট বেডের 2 প্রান্ত শুয়ে আছে একজোড়া দম্পতি। তাদের মনের মাঝে অজস্র কথা, অভিমান, অভিযোগ থাকলেও দূরত্ব নামক সূক্ষ্ম একটা দেয়ালের কারণে তারা দুজনই আজ নিজেদের কাজে এত অপরিচিত। অর্ক নীলার দিকে কাত হয়ে শুয়ে দেখতে পায় নীলা শটান হয়ে শুয়ে আছে কপালের উপরে হাত রেখে। তার ভারী ভারী নিঃশ্বাসের শব্দ অর্ক বুঝতে পারে মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। তারা শুয়েছে 10 মিনিটও হয়নি। এরই মাঝে নীলা ঘুমিয়ে পড়েছে। তার অতিরিক্ত ক্লান্তির কারণে যে এত তাড়াতাড়ি ঘুমিয়েছে সেটা বুঝতে বাকি থাকে না অর্ক। অর্কের ভীষণ ইচ্ছা করতে থাকে নীলাকে বুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করার, আজ সারাদিন কী কী হলো তা জানানোর, যেমনটা আগে খোদ নীলাই করত। আর সে বিরক্ত হতো, কিন্তু তার বিবেক সায় দেয় না। ক্লান্ত পরিশ্রান্ত মেয়েটিকে ঘুম থেকে জাগাতে অর্ক
আলতো হাত নীলাকে টেনে আনে তার বাহুতে শোয়ালে। নীলা ঘুমের ঘোরে নিজের একটা হাত অরিত্রের কোমরের উপর রাখে। অরিত্র অবিশ্রান্তভাবে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে যতক্ষণ না অবধি সে ঘুমে ঢলে পড়ে। আগের নীলাকে সে ভীষণভাবে মিস করছে। এই নীলা আর 6 মাস আগের নীলার মাঝে এক আকাশ সম পার্থক্য। অরিত্র হয়তো জানে না স্বামী নামক পুরুষটির অবহেলার কারণে নীলায় বদলে যায় নিজেকে। তার মাও কাপড়গুলো বেশ প্রশংসা করে বলে, অরি বউটা কত গুণে গুণান্বিত রে ইস্যু, সংসারের সকল কাজ সামলে আবার এসবও করছে। বলতে হবে আমার বোন কোনো এক পূর্ণের বিনিময়ে এমন বৌমা পেয়েছে, যেমন তার ব্যবহার তেমনই তার হাতের কাজ। মাশাআল্লাহ। ঈশিতা মায়ের কথা শুনে মুখ বেঁকিয়ে বলে, বড় ভাবির ব্যবহার আগে ভালো ছিল আম্মু, এখন দুটো টাকা কামের দিমাগ বেড়ে গিয়েছে। তুমি জানো আমার থেকে এসব কাপড়ের টাকা রেখেছে। মেয়ের কথা শুনে ঈশিতার মা চোখ বড় বড় করে নেয়, বিস্ময়ে নিয়ে বলে, কি বলিস, আত্মীয়দের থেকে আবার দাম নেওয়া কিসের? কি জানে 6,500 টাকা হয়েছিল ড্রেসগুলোর, আমার কাছে তো 2,000 টাকার মতো ছিল। এটা বলায় সে বলে তার বিকাশ নাম্বার নিয়ে আসতে, পরে যেন বিকাশ করে দিই। অরিত্র ভাই সামনে ছিল আমাদের, পরে সেই আমার ড্রেসগুলো দাম পরিশোধ করে। বৌমা সেটা নিলিও। এরপর 2 মা মেয়ে মিলে কিছু নীলার বদনাম করে কথাবার্তা শেষ করে ঈশিতা চলে যায় নিজের রুমে। অন্যদিকে ঈশিতার মা ফোন নিয়ে কল লাগায় বড় বোনের কাছে। কাপড়ের মূল্য নেওয়ার পুরো বিষয়টা আরেকটু তেল মশলা মিশিয়ে এমনভাবে উপস্থাপন করে নীলার শাশুড়ির কাছে যে ভদ্রমহিলার মনেও নীলার জন্য একটা ক্ষোভের জন্ম নেয়। কিন্তু সে তৎক্ষণাৎ কিছু বলেন না এই বিষয়ে, সময় বুঝে ঝাঁস উঠাবে এই ঘটনার। এরপরই মাঝে কেটে যায় আরও কিছুদিন। অরিত্র বহু আগে থেকে প্ল্যান করে রেখেছিল তাদের বিবাহ বার্ষিকীটা জাঁকজমকপূর্ণভাবে পালন করবে। নীলার কাছে সেই দিন সে নিজের সকল কাজের জন্য মাপ চাইবে, কিন্তু বিধিবাম তাদের বিবাহ বার্ষিকীর কয়েকদিন আগে হুট করে অরিত্রের ভাইরাল ফিভার হলো। তার করা প্ল্যানগুলো একটাও বাস্তবতার মুখ দেখতে পারে না। তার অসুস্থতার মধ্যেই তাদের বিশেষ দিনটি হেলায় চলে যায়। প্রতিবারের মতো এবার নীলাও কোনো আগ্রহ দেখিয়ে কোনো উদযাপন করে না। এমন না তার মনে নেই, আসে ঠিকই, কিন্তু আগের মতো কোনো উদ্দীপনা পায় না ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের। অরিত্রের সেবা, সংসারের কাজ ও বিজনেসের কাজ করতে করতে কোঠা নিয়ে দিনটি কেটে যায়, সে টেরও পায় না। অন্যদিকে অরিত্রের নিজের অবহেলার কারণে সাধারণ জ্বরটুকু তাকে হসপিটাল অবধি নিয়ে যায়। টেস্ট করে জানা যায় তার টাইফয়েড হয়েছে। ডাক্তার কিছু অরিত্রকে হসপিটালে ভর্তি থাকার পরামর্শ দেয়। নীলা সংসারের সকল কাজ সামলে নিজের বিজনেস সামলে যথাসম্ভব অরিত্রের খেয়াল রাখার চেষ্টা করে। ছোট থেকে অরিত্রের ঔষধ খাওয়া নিয়ে বড্ড অবহেলা কাজ করে তার। এই বেলা জ্বর না আসলে পরের বেলা সে ওষুধ খায় না। নীলা বেশি জোরাজুরি করলে তার সাথে উল্টা মেজাজ দেখায় অরিত্র। ফলস্বরূপ জ্বর ভালো করে সারে না এই অবহেলার কারণে। তার শরীর অনেক বেশি খারাপ হলে তাকে হসপিটালাইজড করা হয়। অরিত্রের অসুস্থতার কথা শুনে একে একে ঢাকায় থাকা তাদের সকল আত্মীয় স্বজন তাকে দেখতে আসে। অরিত্রের ছোট ভাই ও তার স্ত্রী, তার বড় বোন ও তার হাজব্যান্ড, ছোট বোনের শ্বশুর বাড়ির লোক, অরিত্রের খালামণি ও ঈশিতা। অন্যদিকে ছেলের অসুস্থতার কথা শুনে স্বাভাবিকভাবে অরিত্রের বাবা মা ঢাকায় আসে তাকে দেখতে। সামান্য জ্বর পরিবর্তে টাইফয়েড রূপ নেওয়ার অরিত্রের মা বেজায় রেগে যায় নীলার ওপর। অরিত্রের মা কোনো ঘটনা না জেনেই, কোনো বিশ্লেষণ না শুনেই কেবিন ভর্তি মানুষের সামনে নীলাকে অপবাদ দেওয়া শুরু করে। আমার ছেলের অসুস্থতার জন্য তুমি দায়ী, তোমার কাজের জন্য আমার ছেলের খাওয়া দাওয়া নিশ্চিত ঘাটতি পড়েছে।
যার কারণে সামান্য জ্বর তাকে আজ হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। বউ মানুষের আবার টাকা কামানো লাগবে কেন? তোমাকে কোন জিনিসটা আমার ছেলে দিচ্ছে না? বিয়ের সময় তো তোমার পরিবারকে বলেই এনেছিলাম আমরা তোমাকে বাহিরে কোনো চাকরি বাকরি করতে দিব না। লজ্জায় অপমানে নীলার চোখে পানি চলে আসে। ঈশিতা ও তার মা ঠোঁট টিপে হাসতে থাকে। অরিত্র বোন ও মায়ের সাথে তাল মেলায়। অরিত্রের ছোট ভাইয়ের বউ কাকলি কিছু বলতে চায় নীলার হয়ে, কিন্তু তার স্বামী তার হাত টেনে ধরে থামিয়ে দেয়। অরিত্রের মা আবারও বজ্র কণ্ঠে বলে ওঠে, শোনো বৌমা, তোমাকে আজ আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি। হয়তো তুমি আগের মতো শুধু সংসারটাই করবে, তোমার সকল ধ্যান জ্ঞানে থাকবে আমার ছেলে আর সংসার, না হয় তোমার ব্যবসা। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা বেছে নেবে, স্বামীর সংসার নাকি ব্যবসা? কথাটা শুনে নীলার বুক মোচড় দিয়ে ওঠে। গল্পের নাম মূল্য, পর্ব 6। সাদিয়া সুলতানা মণি। চলবে। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।